নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি মেয়ের ইতিহাস। সেই রমণীকে দেখেছিলাম আমি 3 বার। প্রথমবার দেখেছি তার রূপ, দ্বিতীয়বার তার মন, আর শেষবার তার অবশ্যম্ভাবী পরিণতি। প্রথমবারটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। সেটা তার বিবাহের পূর্বে। আমি, বাসুদেব আর সুকুমার 3 জনই মেয়ে দেখতে গিয়েছিলাম। পাত্র বাসুদেব নিজে। মেয়ে দেখবার ব্যাপারে তার দুর্নিবার লজ্জা। তাই সে লজ্জা নিবারণের জন্য বেচারি অনেক অনুনয় করে আমাদের সঙ্গে নিয়েছিল। বাসুদেবের বাবা মা ছিলেন না বলে অবস্থা সচ্ছল থাকা সত্ত্বেও দীর্ঘদিন তার বিয়ে হয়নি। আর সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে সে ছিল সবচেয়ে ভোঁদা। সেই জন্য তাকে কতকটা বিবাহের অনুপযুক্তই বলে মনে করতাম। সে যাই হোক, এতদিন পরে কে এক দুঃসম্পর্কের দিদি এই বিবাহের সম্বন্ধ এনেছে এবং তিনি দাঁড়িয়ে বিয়েটা দিয়ে দেবেন এমনই আশ্বাস দিয়েছেন বলে শোনা গেল। বাসুদেবেরও ইচ্ছা প্রবল। কাজেই মেয়ে দেখাটা ইংরেজিতে যাকে বলে ফর ফর্মস শেক, কতকটা সেই ব্যাপার। না দেখলেও বিয়ে আটকাবে না। মেয়েটি অজপাড়াগায়। বাপ এত গরিব যে ভিক্ষে করেও রোজ পেটে ভাত যায় না। বংশটা বনেদি এই পর্যন্ত। সুতরাং কিশোরী ও কুমারী মেয়ে দেখবার জন্য অবিবাহিত যুবকদের মনে যে আগ্রহ থাকে তা আমাদের ছিল না। কারণ স্থান, পাত্র এবং পাত্রীর বিবরণ কোনোটাতেই বিন্দুমাত্র স্বপ্নের লেশ ছিল না। শুধু ছিল কাল, অর্থাৎ সময় আমাদের প্রচুর। কতকটা সেই জন্যই আমরা তার মিনতিতে টলেছিলাম। কিন্তু আমাদের বিস্ময়ের সীমা রইল না যখন সেই কিশোরী মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়ালো। এই সুদূর পাড়াগাঁয়ে বিজন অরণ্যের মধ্যে আমরা এমন জিনিস যে দেখতে পাব তা কখনো কল্পনাও করিনি। সে যেন সহস্র কবির স্বপ্ন, যেন চন্দ্রের লাবণ্য শিল্পীর রেখাকে অবলম্বন করে পৃথিবীতে নেমে এসেছে। এমনই আশ্চর্য সুন্দর সে। আমাদের নমস্কার করে বসল সে। এবার আমাদের কিছু জিজ্ঞাসা করতে হয়, কিন্তু কে করবে? আমরা স্তম্ভিত হয়েই তাকে দেখছিলাম। দীর্ঘ পক্ষাচ্ছাদিত ছলছল আবেশময় তার চোখ দুটি, তার সত্যিকার চাঁপার কলির মতো ছোট ছোট সুডৌল আঙুলগুলি, তার চমৎকার দেহযষ্টি, প্রতিমার মতো রং। যেদিকে চোখ পড়ছিল দৃষ্টি যেন আর ফিরছিল না। মেয়েটি অত্যন্ত বিপন্ন বোধ করছে দেখে আমারই সম্বিত ফিরে এলো। প্রথমে প্রশ্ন করলাম, তোমার নাম কি? অতটুকু মেয়ে আপনি বলতে সংকোচে বাঁধল যেন। মেয়েটি ঈষৎ ভীত, একটুখানি কান্নার সুর জড়ানো কণ্ঠে উত্তর দিল, শ্রীমতী গৌরী বসু। এবার লক্ষ্য করলাম তার মুখটি বড় মলিন, বেশভূষাও শোচনীয়। বাপ মায়ের চরম দারিদ্র্যের ছাপ তার চারিদিকে ঘিরে রয়েছে, যদিও তাকে আচ্ছন্ন করতে পারেনি। আমরা আর কোনো প্রশ্নই করলাম না। কি বা করব? আমাদের ইঙ্গিত পেয়ে গৌরীর বাবা তাকে ভেতরে পাঠিয়ে দিলেন। আমরা উঠে বাইরে এলাম। তিনি বহুদূর পর্যন্ত আমাদের সঙ্গে এসে হাত জোর করে বললেন, আমার তো জিজ্ঞাসা করতে সাহস হয় না বাবা, আশা কি আমরা রাখতে পারি? আমি তাকে বললাম, আপনি বিয়ের জোগাড় করুন, এদিকে আর কিচ্ছুটি বলবার নেই। তারপর মাঠের ওপর দিয়ে আমরা নীরবে হাঁটতে লাগলাম। এর মধ্যে একবার শুধু বাসুদেব প্রশ্ন করেছিল, কেমন দেখলি? জবাব দিয়েছিলাম, ইডিয়টের মতো প্রশ্ন করিসনি। ব্যাস, আর কোনো কথা নয়। সুকুমার অবশ্য একটি কথাও বলেনি।
ট্রেনে উঠেই একটা কোণে মাথা রেখে সেই যে চোখ বুজল, সে চোখও একবার খোলেনি। ফিরে এসে শুধু গভীর রাত্রে আমার মেসের তক্তপোষটার উপর বসে উত্তেজিতভাবে প্রশ্ন করেছিল, সোমেশ, ল্যাংড়া আম দাঁড় কাকে খাবে আমাদের চোখের সামনে? আমি কি জবাব দেব বুঝতে পারছিলাম না। বললাম, কি করতে চাও তুমি? ঈর্ষা যে আমারও হয়নি তা তো নয়, কিন্তু বন্ধুর জন্য মেয়ে দেখতে গিয়ে সেই মেয়ে ছিনিয়ে নেওয়ার লজ্জাও তো কম নয়। তাছাড়া আমাদের দুজনের থেকেই বাসুদেবের অবস্থা ভালো, সেটা মনে রেখো। সাংসারিক দিক থেকে দেখতে হলে বাসুদেব আমাদের দুজনের চেয়েই ভালো পাত্র। সে বললে, কিন্তু বয়স, আর তাছাড়া বাসুদেব যেরকম সে কি অনুভব করতে পারবে ওর সৌভাগ্য? আমি জবাব দিলাম, ভিখিরির মেয়ে ওরকম পাত্রের হাতে পড়াও অনেক সৌভাগ্যের কথা। আর কি করবে তুমি? এখন আর কোনো পথই খোলা নেই। সুকুমার উঠে গেল, বোধহয় কথাগুলো বুঝল, কিন্তু বাসুদেবের বিয়েতে এসে একদিনও গেল না। আমাকে ডেকে একবার বলেছিল, অসম্ভব, চোখের সামনে ওই রকম মেয়ে বাসুদেবের হাতে পড়বে, তা আমি সইতে পারবো না। অগত্যা আমিই গেলাম। বিবাহ বাসরের উপবাস ক্লিষ্ট মুখ, পরদিনের বেদনা রক্ত ক্লান্ত দৃষ্টি, ফুলশয্যায় রাত্রে মণিমাণিক্য বিভূষিতা রাজেন্দ্রাণী রূপ, প্রত্যেকটি যেন আমার কাছে নব নব বিস্ময়। আমি 3 দিন ধরে শুধু তার রূপই দেখলাম। মনে পড়ে এরই ফাঁকে বাসুদেব একবার তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। বলেছিল, এটি আমার বিশেষ বন্ধু, আমার সঙ্গে তোমায় প্রথম দিন দেখতে গিয়েছিল, মনে আছে তো? সে যেন তার উত্তরে আমার মুখের দিকে একবার চেয়েছিল মাত্র। এরপর কিছুদিন আর বাসুদেবের কোনো খবর রাখিনি। মাস 6 পরে শুনলাম সে হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে বউকে নিয়ে দেশে চলে গেছে। বিস্মিত হলাম, কারণ সে মোটামুটি ভালোই মাইনে পেত। তবে তার দেশের অবস্থাও ভালো বলেই জানতাম, সুতরাং চিন্তিত হলাম না। আরো কিছুদিন পরে ক্রমে ক্রমে বাসুদেব আর তার সুন্দরী স্ত্রী মনের মধ্যে একটা ঈশাতুর বেদনাদায়ক স্মৃতিতে মাত্র পর্যবসিত হল। আবার সেই রমণীর সাথে দেখা হলো তাদের বিয়ের ঠিক 5 বৎসর পর। বর্ধমানের এক অত্যন্ত ক্ষুদ্র গ্রামে বিশেষ একটা কাজে গিয়েছিলাম। সেখান থেকে গরুর গাড়ি করে শহরে ফিরে ট্রেন ধরবার কথা, কিন্তু খানিকটা গরুর গাড়িতে চলবার পরই আমি নেমে হাঁটতে লাগলাম। গাড়িটা মন্থর গতিতে আমার পিছু পিছু আসতে লাগলো। রাস্তাঘাটের যা অবস্থা, তা ব্যতীত উপায় কি? এইভাবে যখন গ্রামের প্রায় সীমায় এসে পৌঁছেছি, তখন সহসা একটি ছেলে ছুটে এসে আমার পিছু ডাকল, মশাই, ও মশাই। থমকে দাঁড়িয়ে প্রশ্ন করলুম, কি চাস রে বাপু? সে আঙুল দিয়ে একটা জরাজীর্ণ বাড়ি দেখিয়ে বললে, আপনাকে একবার ওখানে যেতে হচ্ছে। আমি বললুম, তার মানে? খামোখা আমি ওখানে যাব কেন? সে বললে, গিন্নিমা ডাকছে, সে চেনেন আপনাকে। বিস্ময়ের অবধি রইল না। তবু যখন চেনা মানুষ বলে দাবি করেছে, তখন যেতেই হয়। সেই প্রায় উলঙ্গ বালকটির পিছু পিছু গিয়ে যখন সেখানে পৌঁছালুম, দেখলুম একটি 20-21 বছরের মেয়ে দরজা ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পরনের শাড়ি জীর্ণতার অন্তিম দশায় এসে পৌঁছেছে। দারিদ্র্যে ও মনোকষ্টে তার প্রথম যৌবন পিষ্ট, দেহ শীর্ণ, মাথার চুল ও রুক্ষ, কিন্তু তবু তার সেই আশ্চর্য রূপের কিন্তু তখনও বোধ করি অবশিষ্ট ছিল, কারণ এক নজরেই তাকে চিনতে পারলুম। স্তম্ভিত হয়ে মুহূর্তকাল তার দিকে তাকিয়ে থাকল। তারপরে অস্ফুট স্বরে শুধু বললুম, গৌরী, তুমি? সে একটু হাসল। অস্তন্মুখ দ্বিতীয়বার চাঁদের মতোই তখনও তার সে হাসিতে বোধ করি পূর্বের লাবণ্য কিছু অবশিষ্ট ছিল। হেসে সে বললে, আসুন না ভেতরে।
আমি একটুখানি ইতস্তত করে বললুম, কিন্তু আমার ট্রেন যে 7টায়, আর সময় হবে কি বসবার? যদিও কৌতূহল ও দুঃখ আমার মনের মধ্যে তখন প্রবল হয়ে উঠেছে। গৌরী বললি, যদি দরকারি থাকে কিছু তবে আটকাবো না, নইলে না হয় কাল সকালেই যাবেন। আমি আর দ্বিধা করলুম না, গাড়িওয়ালাকে সেই নির্দেশ দিয়ে বাইরের ঘরে বসলুম। তারপর বাচ্চা চাকরটি অদৃশ্য হতেই আমি তাকে একযোগে সহস্র প্রশ্ন করলুম। এসব কি ব্যাপার গৌরী? বাসুদেব কোথায়? তোমরা এইখানেই বা কেন? এরকম অবস্থাই বা হলো কি করে? গৌরী নতমুখে বললে, উনি বাইরে গেছেন, আপনি স্থির হয়ে মুখে হাতে জল দিন, সবই জানতে পারবেন। আমি আরো ব্যাকুল হয়ে প্রশ্ন করলুম, স্থির আমি হবই, তার জন্য চিন্তা নেই, কিন্তু এসব কি করে সম্ভব হলো, এ যে আমি ভাবতেই পারছি না। বহুদিন আগে এই মেয়েটি যখন পরের গলায় মালা দেয়, তখন যে ঈর্ষাতুর বেদনা অনুভব করেছিলাম, আজ এতদিন পরে সেই ব্যথাই যেন সহস্র গুণ হয়ে কাঁটার মতো বিদ্ধে লাগলো। গৌরী বহুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, উনি বিয়ের কিছুদিন পরেই চাকরি ছেড়ে দিয়ে দেশে চলে যান, কিন্তু দেশেও বেশি দিন থাকতে পারেননি। এদেশ ওদেশ করে ঘুরে বেড়াতে বেড়াতে বহু টাকা খরচ হলো, তার উপর আবার মদও ধরলেন, তাই আর কি। আমি অবাক হয়ে গেলুম, কোনো মতে প্রশ্ন করলুম, তারপর? দেশের জমি জমা বাড়ি ঘর সমস্তই বিক্রি হয়ে গেল এক এক করে। এখানেও দিদিমার কিছু জমি ছিল, আর এই বাড়িটা, সেই সূত্রেই আমাদের এখানে আসা। বহুক্ষণ দুজনেই নীরব রইল। তারপর আমি আবার অত্যন্ত সংকোচের সাথে জিজ্ঞাসা করলুম, বাসুদেবের কি মাথায় কোনো গোলমাল হয়েছে? সন্ধ্যার আলো ভাঙা বাড়ির মধ্যে তখন নিরতিশয় ম্লান হয়ে এসেছে। তবু তারই মধ্যে দেখতে পেলাম তার সমস্ত মুখে কে যেন সিঁদুর মাখিয়ে দিলে। সে যে সুগভীর লজ্জার চিহ্ন, তা আমার বুঝতে বাকি রইল না। একবার মনে হলো সে যেন ছুটে পালিয়ে যেতে চাইছে, কিন্তু বহু চেষ্টায় নিজেকে সামলে নিলে। খানিকটা পরে অর্ধস্ফুট স্বরে বললে, আমাকে উনি কোথাও রেখে স্থির হতে পারেন না যে, সেই থেকেই যত গোলমাল। কথাটা বুঝতে আমার দেরি হলো। অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলাম, স্থির হতে পারে না তোমায় রেখে মানে? এ কি সন্দেহ, ঈর্ষা? সে সেইভাবেই জবাব দিলে, কোনো বিশেষ লোককে নয়, কিংবা ঠিক আমাকেও নয়। ওর কেমন একটা ধারণা হলো যে আমাকে কোথাও রাখা নিরাপদ নয়। কি সর্বনাশ! আমি স্তব্ধ হয়ে বসে রইলাম অনেকক্ষণ। কথাটা বোঝবার চেষ্টা করলুম, কিন্তু ঠিক ধারণা করতে আমার বিলম্ব হলো। বুঝলুম মনের ভাবটা যাই হোক, এটা মাথা খারাপেরই লক্ষণ। সুন্দরী স্ত্রীর জন্য বাসুদেবের মাথাটা কি খারাপ হয়ে গেল শেষ পর্যন্ত? কিছুক্ষণ পরে সে বললে, মুখে হাতে জল দিন, আপনি উঠুন। আমি সে কথার জবাব না দিয়ে প্রশ্ন করলুম, আজ যে সে বড় বাইরে বেরিয়েছে, তাহলে তোমাকে একলা রেখে? মদ কিনতে গেছেন শহরে। আমি আরেকবার শিউরে উঠলুম। চোখের সামনে ওই নতমুখী রূপসী মেয়েটির দিকে চেয়ে সারা মন যেন আমার মুচড়ে উঠতে লাগলো। হায় রে, তখন যদি সুকুমারকে বাধা না দিতুম, তাহলে কি এই দিন দেখতে হতো? বললুম, আমাকে যে ডাকলে বড়, এর জন্য তোমার লাঞ্ছনা সইতে হবে না গৌরী? সে অতি কষ্টে অপমানের অশ্রু দমন করে বলল, তা ঠিক হবে না। হয়তো আপনাকে দেখে তিনি খুশি হবেন, তিনি আপনার নাম প্রায়ই করেন। তাছাড়া হয়তো
আপনাকে ডেকে অনর্থক ব্যথাই দিলুম, কিন্তু তবু কি যে হলো, না ডেকে যেন পারলুম না থাকতে। একটু বাদে উঠে হাতে মুখে জল দিয়ে চৌকিতে এসে বসলুম। সে আরেকটু পরে এক পেয়ালা চা তৈরি করে এনে ঢুকল, আর এক হাতে এক ঠোঙায় রসগোল্লা। একটু ম্লান হেসে বললে, দুধ ঘরে থাকে না, পাওয়াও গেল না, রচাই খেতে হবে আপনাকে। ভাবছিলুম যে আমার এই সময়ে যাওয়াই বোধহয় উচিত হবে, কিন্তু বাসুদেবের সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা না করেই চলে যেতে যেন মন চাইল না। এরপর যে প্রশ্নটা মেয়েরা কোনো অবস্থাতেই করতে ভোলে না, গৌরীও সেই প্রশ্নই করলে। তারপর বিয়ে করলেন কবে? করিনি তো। সে কি, এখনো করেননি? তার মুখের দিকে চেয়ে বললাম, সে উত্তর শুনলে তুমি হয়তো ব্যথাই পাবে গৌরী, সে কথা থাক। অকস্মাৎ সে ব্যাকুল হয়ে উঠে বলল, ব্যথা পাবো কেন? কে বলেছে ব্যথা পাবো? না না, বলতেই হবে, এখনো বিয়ে করলেন না কেন? মুহূর্ত মধ্যে আমারও বুকটা যেন কেঁপে উঠল। স্খলিত কণ্ঠে বললাম, তোমাকে দেখার পর আর কোনো মেয়েকে আমি ভাবতেই পারি না গৌরী। আজও যে সেই প্রথম দিনটার কথা আমি গৌরীর পাণ্ডুর মুখ যেন আরো বিবর্ণ হয়ে উঠল। তার ঠোঁট দুটি যেন নিমেষের জন্য থরথর করে কেঁপে উঠল। তারপরই সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। অমনি বাইরের ম্লান আলোতে একটা ছায়া অনুভব করলাম। সঙ্গে সঙ্গেই তীব্র কণ্ঠে একটা প্রশ্ন এলো, কে ভেতরে? কে? আমি উঠে দাঁড়িয়ে যত সম্ভব গলাটা সহজ করে প্রশ্ন করলুম, কে বাসুদেব? এতক্ষণ ছিলে কোথায় হে? এসো এসো। বাসুদেব মুহূর্ত কয়েক বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ভেতরে এসে ঢুকেও প্রথমটা ঠিক চিনতে পারল না। তার মুখে অপরিচয়ের বিস্ময় লক্ষ্য করে বললুম, কি হে, চিনতে পারলে না? এইবার তার স্তিমিত চোখে পরিচয়ের জ্যোতি এলো। সে খুশি হলো যেন। বললে, আরে সোমেশ। কিন্তু আমি অবাক হয়ে গেলুম তার দিকে চেয়ে। এ কি সেই বাসুদেব? কোথায় তার সেই গোলগাল চেহারা, আর কোথায় বা তার সেই সর্বাঙ্গে প্রাচুর্যের প্রসন্নতা? চেহারা শীর্ণ, চক্ষু কোটরগত, সর্বাঙ্গে অভাব, দুশ্চিন্তা ও মদ্যপানের চিহ্ন। এমনকি এই বয়সেই তার মাথার চুলগুলো অধিকাংশই পেকে সাদা হয়ে গিয়েছে। বুঝতে পারলুম যে গৌরীকে সে কষ্ট দিয়েছে বটে, কিন্তু যন্ত্রণা নিজেও সে কম সহ্য করেনি। বাসুদেব এগিয়ে এসে আমারই চৌকিটার ওপর বসে পড়ল। তার জীর্ণ ও মলিন উরুনিটার মধ্যে ছিল দুটি মদের বোতল। সে দুটো আমার কাছে গোপন করবার চেষ্টা মাত্র না করেই আমারই পাশে বার করে রাখল। তারপর জিজ্ঞাসু নেত্রে প্রশ্ন করল, তারপর হঠাৎ যে এদিকে? বললুম, এখানে একটু কাজে এসেছিলুম, হঠাৎ শুনলুম তোমার নাম, এখানেই আছো শুনলুম, তাই খুঁজে খুঁজে বেড়াচ্ছিলুম। তোমার গিন্নি দেখতে পেয়ে চাকর পাঠিয়ে জানিয়ে দিলেন যে এই বাড়িই বটে। যা হয়রান হয়েছি, উনি দয়া না করলে হয়তো খুঁজেই পেতুম না। বাসুদেব যেন অন্যমনস্ক হয়ে বাইরের দিকে চেয়েছিল। আমিও চুপ করে কথাটা বলবার সুযোগ চিন্তা করতে লাগলুম। অর্থাৎ কিছুক্ষণ চুপচাপ। এই সময় সেই ছেলেটি একটা ভাঙা হ্যারিকেন জেলে এনে ঘরের মাঝখানে বসিয়ে দিয়ে গেল। আমি আলোটা হাত দিয়ে আড়াল করে ফেললুম। তারপর বললুম, তারপর এ অবস্থার কারণ কি বাসুদেব? কি ব্যাপার? বাসুদেব একটু ম্লান হেসে দাঁড়িয়ে উঠে বলল,
হবে হবে, যখন এতদিন পরে পেয়েছি তোমাকে বলবো ঠিকই সব, কিন্তু ঘরে বোধহয় কিছুই নেই। অতিথি সৎকারের একটু ব্যবস্থা করে আসি, বসো তুমি। সে ভেতরে চলে গেল। ভেতর থেকে অস্ফুট দু একটা কথাও শুনলাম। মিনিট 15 পরেই সেই ছেলেটি একটা খালি তেলের বোতল ও একটি বাটি হাতে করে আমারই সামনে দিয়ে বেরিয়ে গেল। বুঝলুম সে দোকানে গেল। তারই একটু পরে বাসুদেব ফিরে এসে আবার চৌকিতে বসল। কিন্তু কথাটা পারতে তার বিলম্ব হতে লাগলো। সংকোচে আমরা কেউ কারুর দিকে চেয়ে থাকতে পারছিলাম না। দুজনেই লণ্ঠনটার দিকে চেয়েছিল। মিনিট 5 পরে বাসুদেব বললে, তোমার তো কিছুই অজানা নেই সোমেশ, আমার সব খবরই তো তুমি রাখো। কি জানো তো, ভুল হলো আমার এই স্ত্রী গৌরী তাকে বিয়ে করা। সেই থেকেই তো এইসব চলছে, জানো না তুমি? আমি বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলুম, ভুল? কিসের ভুল বাসুদেব? অকস্মাৎ সে যেন উত্তেজিত হয়ে উঠল। ভুল নয়, দেখেছো তো তুমি গৌরীকে? ওই রকম রূপ এর আগে আর কোথাও নজরে পড়েছে তোমার সোমেশ? বিশেষ করে বাংলাদেশে। আর আমি কি আছে আমার? তোমাদের মধ্যে আমিই ছিলুম সবচেয়ে ডাল, কি মনে করো তুমি সেটা আমি বুঝতে পারতুম না? ওই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই উচিত হয়নি। আমার কি আছে, কেন ভালোবাসবে ও আমাকে? আমি বাধা দিয়ে বললুম, কি পাগলের মতো বকছো? কি বলছো? মানে কে বলেছে তোমাকে যে তোমার উচিত হয়নি ওকে বিয়ে করা? পাত্র হিসাবে আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছিলে তুমি বাসুদেব। আমরা সবটা ওপর চালাকিতে মারতে চেষ্টা করতুম, তুমি সেটা পারতে না। কিন্তু পৃথিবীতে ওপর চালাকি স্থান নেই, এটা জেনে রেখো। রূপে গুণে সবেতেই তুমি আমাদের চেয়ে বড় ছিলে বাসুদেব। সে জবাব দিল, আমাকে ভোলাবার চেষ্টা করো না সোমেশ, আমি সবই বুঝি। আমার ভুলও আমি বুঝতে পারলুম কখন জানো? বিয়ে করার পর। দেখতে পেলুম প্রত্যেকটা লোকই ওকে দেখে চঞ্চল হয়ে ওঠে। বয়স নেই, সম্বন্ধ নেই, কোনো কিছু বাধা বা বিচার নেই তাদের কাছে। তার উপর নিজের দিকে তাকিয়ে যখন দেখতুম ওকে পাবার মতো কোনো যোগ্যতাই আমার নেই, তখন কি আর জ্ঞান থাকে গো? কিছুক্ষণ পরে সে কতকটা নিজের মনেই বলতে লাগলো, ওকে নিয়ে দেশে বিদেশে কতই ছোটাছুটি তো করলুম, কিছুতেই স্থির হতে পারলুম না। একদিকে দেখি সমস্ত পুরুষ ওকে ছিনিয়ে নিতে চাইছে, আর একদিকে দেখতে পাই আমি ওর থেকে কেবলই দূরে সরে যাচ্ছি। যোগ্যতার পথে কেবলই অধঃপতন ঘটছে আমার। আমি বললুম, কিন্তু এ যে নিছক পাগলামি বাসুদেব। ছি ছি ছি, নিচে একটা ফাঁকা খেয়ালের বশে তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর তাকেও কষ্ট দিচ্ছ। এ দুর্মতি তোমার কি করে হলো? আমি বলছি তুমি বিশ্বাস করো তুমি সর্বাংশে ওর উপযুক্ত। সব পাগলামি ছাড়ো। সে মাথা নেড়ে বলল, তুমি মিছে কথা বলছো সোমেশ। ওর কষ্ট লাঘব করবার জন্য আমাকে স্তোক দিচ্ছ না? আমি সব জানি, সব। কি বোঝাবো এই উন্মাদকে? মিনিট খানেক চুপ করে থেকে বললুম, কিন্তু তুমি মদ ধরলে কেন হে ভাই? একেবারে পুরোপুরি সর্বনাশের পথে তুমি কি বলে নেমে গেলে? সে হঠাৎ আমার দিকে ফিরে আমার দুটো হাত চেপে ধরে ফিসফিস করে বললে, সর্বনাশ সর্বনাশ! যেদিন বিয়ে করেছি ওই সর্বনাশীকে, সেই দিনই তো আমার সর্বনাশ পুরো হয়ে গেছে সোমেশ। কেন কেন মদ খাই তুমি শুনবে? শুনবে? বিয়ের 2-3 মাস পর থেকে আমি ওর সঙ্গে এক ঘরে শুইনি তো কখনো।
শুতে পারি না আমি। ঘৃণা ঘৃণা বোধ হয় আমার। মনে হয় যে ও আমারই বুকের মধ্যে শুয়ে শুয়ে আমাকেই আমাকেই সর্বান্তকরণে ঘৃণা করে, অবজ্ঞা করে। সে আমি কেমন করে সইব বলো তো? তাই তাই শুই না। কিন্তু তুমি তুমি ভেবে দেখো, মানুষের শরীর তো, সমস্ত মন সমস্ত মন যে আকুল হয়ে ওকেই চায়। সেই সাংঘাতিক কামনার সঙ্গে যুদ্ধ করা কি সহজ কথা হে ভায়া? সেই জন্যই তো আমায় মদ ধরতে হয়েছে। রাত্রে মদ না খেলে পারি না এই ব্যথা সহ্য করতে, পারি না। উফ, আমি আর শুনতে পারলুম না। ছুটে বাইরে এসে দাঁড়ালুম। শুনতে পেলুম ভেতরে বসে বাসুদেব হাসছে। ফাঁকা একটা আলগা হাসি, অর্থহীন, কতকটা বিদ্রুপের মতো সুর। বহুক্ষণ অন্ধকারে মাঠে মাঠে ঘুরে বেড়ালুম। দু একবার হোঁচট খেয়ে পড়েও গেলুম, কিন্তু আমার তখন কোনো জ্ঞান ছিল না। শুধু মনে হচ্ছিল সেই নিশ্চিত অন্ধকারের বুক বিদীর্ণ করে যদি নিয়তির দেখা পাই, তো তাকে নখে করে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি। যাকে দেখে অবধি নিজের জীবন শূন্য হয়ে গেছে, জীবনের সমস্ত নিষ্ফল কামনা যার ছায়াকে কেন্দ্র করে দিনরাত আজও ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েকে পেয়ে এ উন্মাদ এমন করে নষ্ট করছে। যার এক মুহূর্তের প্রসন্নতার জন্য সমস্ত জীবন উৎসর্গ করা যায়, তারই অদৃষ্টে এত দুঃখ, এত গ্লানি। বুক ভরা এই নিরতিশয় গ্লানি আর ধিক্কার নিয়ে কতক্ষণ যে ঘুরে বেরিয়েছি জানি না। চৈতন্য হলেও যখন দেখতে পেলুম যে সেই ছেলেটি আলো নিয়ে আমাকে খুঁজতে বেরিয়েছে, ফিরে এসে দেখলুম গৌরী সেইভাবেই দোরের কাছে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আমি কোথায় ছিলুম, কেন ঘুরে বেড়াচ্ছিলুম, কোনো প্রশ্নই করল না। শুধু আমার মুখে বোধহয় আত্মগ্লানির ও দুঃখের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। সেদিকে চেয়ে মুহূর্ত দুইয়ের জন্য তার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। আমার দুঃখে তার জীবনের বোধ করি প্রথম স্তুতিগান শুনল সে। ভেতরে ঢুকে দেখলুম চৌকি খালি। জিজ্ঞাসু নেত্রে গৌরীর দিকে চাইতেই সে নীরবে আঙুল দিয়ে দালানের কোণের ঘরটা দেখিয়ে দিলে। উঁকি মেরে দেখলুম ঘরের মেঝেতে একটা ডিবে জ্বলছে, আর তারই সামনে একটা ছেঁড়া মাদুর পেতে বসে বাসুদেব আপন মনে মদ খাচ্ছে। তার অদ্ভুত দৃষ্টি ধূমময়ী কম্পমানা অগ্নিশিখার ওপর নিবদ্ধ। ফিরে আসতে গৌরী বলল, এভাবেই সারা রাত কেটে যাবে। সকালের দিকে ঘন্টা দুয়েকের জন্য শুধু ঘুমান, আপনি চিন্তা করবেন না। অত্যন্ত সংকোচের সঙ্গে প্রশ্ন করলুম, মাতাল হয়ে কিছু হাঙ্গামা করে না তো? ঈষৎ হাসির চেষ্টা করে গৌরী জবাব দিলে, না না, বিশেষ না। আমি ঠিক কি জানতে চাইছি তা বুঝেই কথাটা এড়িয়ে গেল সে। দালানের এক পাশে খাবার জায়গা হয়েছিল, সেইখানে গিয়ে বসলুম। আয়োজন সামান্য, কিন্তু সমস্ত টুকুর মধ্যে আন্তরিক যত্নের চিহ্ন সুস্পষ্ট। পাতের কাছে বসলুম বটে, কিন্তু মন আহারে সাড়া দিলে না। যা আমার হতে পারত, অবহেলায় যাকে হারিয়েছি, তারই মূল্য জীবনের মধ্যাহ্নে নূতন করে চোখে পড়ে মনকে বড় পীড়িত করছে। কিন্তু সে কথা কিভাবে প্রকাশ করব, কেমন করে জানাবো সেই ব্যর্থতার বেদনা? পৃথিবীতে একসময় আশ্চর্যভাবে এই যে জ্যোতির্ময়ী রমণীর জন্ম হয়েছিল, তা কি শুধু শোচনীয়ভাবে লোকচক্ষুর অগোচরে অন্তরে বাইরে শুকিয়ে মরবার জন্য? খেতে যে আমি পারছি না তা গৌরী লক্ষ্য করেছিল। কিছুক্ষণ পরে বলল, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু নিজের হাতে রেঁধে আত্মীয় বন্ধু বান্ধবকে খাওয়াবার বা তাদের সেবা করবার স্বার্থ কোনোদিনই মেটেনি। আজ জীবনে একটি দিন যদি সে সুযোগ পেয়ে থাকি, তো তাকে নষ্ট করবেন না। আমার এই একটুখানি সেবা করার স্বার্থে সার্থক হতে দিন।
নীরবে আহার শেষ করে বাইরে গিয়ে দাঁড়ালাম। আমারই বিছানাটি ইতিমধ্যে গৌরী কখন এ ঘরের চৌকিটার ওপর পরিপাটি করে বিছিয়ে রেখেছিল তারই প্রলোভন সামলাতে না পেরে একটু পরে শুয়ে পড়লাম। গৌরীও ততক্ষণে সব আলো নিভিয়ে বোধহয় শুয়ে পড়েছে। খানিকটা বিছানায় শুয়ে ছটপট করলুম। ঘুম অসম্ভব, শুধু শুয়ে থাকা মনের এই অবস্থাতে আরো অসম্ভব। তাই আস্তে আস্তে দৌড় খুলে একেবারে বাইরে বেরিয়ে পড়লুম। কিন্তু বাইরে পা দিতেই স্তম্ভিত হয়ে গেলুম। খানিকটা দূরে বাগানের মাটির ওপরে স্থির হয়ে বসে আছে যে একটি রমণী। সে কি গৌরী? হ্যাঁ, গৌরী তো। নক্ষত্রের অস্পষ্ট আলোতেও নিঃসংশয় অনুভব করতে পারলুম। কাছে এগিয়ে গিয়ে আস্তে আস্তে ডাকলুম, গৌরী। সে পিছনে না ফিরেই জবাব দিল, এসেছ? এখানেই বসো। তুমি যে ঘুমোতে পারবে না তা আমি জানতুম। তার এই নিঃসংকোচ সম্বোধনে স্নেহের সম্পর্কের এই তুমিতে সমস্ত মনটা আরেকবার যেন আকুল হয়ে উঠল। কিন্তু কোনো কথাই বলতে পারলুম না, শুধু তার পাশে বসে পড়লুম। সে পূর্ব কথার জের টেনে বলেই চলল, কেন মিছে আমার জন্য ভেবে কষ্ট পাচ্ছ? আমার আর কোনো উপায় নেই। আমি জোর করে মনের আবেগকে চেপে যথাসম্ভব সহজ গলাতেই বললুম, তোমার বাপের বাড়িতে কি কেউ নেই গৌরী? বাবা আছেন, দাদাও আছেন, কিন্তু সেখানে গিয়ে থাকবার কোনো উপায় নেই। উনি ছাড়বেন না যে, আর জোর করে রেখে দেওয়ার মতো অবস্থাও বাপের বাড়িতে নয়। সপ্তাহে 2 দিন করে উপোস করে যে তাদেরই থাকতে হয়। আবার আমি গিয়ে উঠলে পরে। আমি চুপ করে রইলুম। কি বলবো এরপর? সেও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কি ভাবছিলাম জানো? সেই প্রথম দিন মেয়ে দেখতে যাবার কথা। তোমরা 3 জনে গিয়েছিলে, মনে আছে? দেখা দিতে এসে লজ্জায় ভালো করে চেয়ে দেখতেই পারিনি। কিন্তু তারপর তোমরা যখন চলে যাচ্ছিলে তখন জানলার আড়াল থেকে দেখেছিল। আমার ছোট বোন তোমাকে ভুল করে দেখিয়ে দিয়ে বলেছিল, ওই দেখ, ওই হচ্ছে তোর বর। আমি তাই জানতুম। বিয়ের সময় ওকে দেখে চমকে উঠেছিল। এসব সামান্য কথা, তোমরা জানো না। সেদিনের কথা হয়তো তোমার মনেও নেই, কিন্তু আমি একটি কথাও বলিনি, একটি কথাও না। মনে যে কি আছে তা কেমন করে জানাবো? সেদিনের প্রতিটি কথা বুকে আজও গাঁথা আছে। অনেকক্ষণ দুজনেই চুপ করে বসে রইলুম। তারপর যে কথাটা সংশয় ও সংকোচের মধ্যে মনে দেখা দিচ্ছিল সেই কথাটাই বলে ফেললুম, গৌরী, আমি যদি তোমাকে নিয়ে যেতে চাই, যাবে আমার সাথে? অকস্মাৎ সে যেন পাগল হয়ে উঠল। সামনের দিকে ঝুঁকে পড়ে আমার 2 হাত ধরে বলল, হ্যাঁ, যাবে? আমায় নিয়ে যাবে তুমি? এখান থেকে অনেক দূরে? আমায় আমায় নিয়ে যেতে পারবে গো? আমায় ভালোবাসতে পারবে? আমিও সজোরে তার 2 হাত চেপে ধরে বললুম, পারবো, পারবো গৌরী। আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সমস্ত শূন্যতা আমি ভরিয়ে দিতে পারবো। চলো, আজই, এখনই আমরা চলে যাই, চলো। সে আর কোনো কথা বললে না। কেমন যেন স্বপ্নাবিষ্টের মতো আরেক দিকে চেয়ে বসে রইলে। কিন্তু আমার মুঠোর মধ্যে তার ফুলের মতো নরম হাত 2টি ধরা ছিল। তারই স্পর্শে বুঝতে পারলুম যে সমস্ত দেহ তার কাঁপছে থরথর করে। খানিকটা পরে আমি বললুম, গৌরী, প্রথম দিনের কথা বলছিলে না তুমি? জানো জানো আমি তারপর থেকে একটি মুহূর্তের জন্য তোমায় ভুলতে পারিনি।
প্রতিদিন রাত্রে শোবার আগে শেষ ভেবেছি তোমাকেই, আবার সকালে উঠে প্রথম মনে পড়েছে তোমাকেই। তোমার জন্য সমস্ত মন মরুভূমি হয়ে আছে গৌরী, এ তুমি বিশ্বাস করো? ঘুম ভেঙে চমকে ওঠার মতো আমার দিকে চেয়ে হঠাৎ সে বললে, না 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 না, সে হয় না, আমি যাব না। কেন কেন গৌরী? আবার যদি তুমিও আমায় ঠকাও, যদি নিয়ে গিয়ে ভালো না বাসো, না না, সে আমি সইতে পারবো না। আমি বললুম, কি বলছো তুমি? তোমাকে পেলে আমার সমস্ত জীবন সার্থক হয়ে উঠবে, ধন্য হবে। আমি তোমাকে ভালোবাসবো না গৌরী? না না না, আমি শুনেছি এরকম ভালোবাসায় লোকে সুখী হতে পারে না। আর তাহলে যে ওর ধারণাটাই সত্য হবে, সে আমি কিছুতেই হতে দেব না। আমায় আজীবন দুঃখ দিয়ে আমি ওর কথা মিথ্যা প্রমাণ করে যাব। তুমি যাও, ওগো তুমি যাও। আজ যেটুকু জানতে পারলুম এই আমার ঢের। আমি এর কিচ্ছুটি চাই না, তুমি যাও। আমি ব্যাকুল কণ্ঠে ডাকলুম, গৌরী গৌরী। জীবনের সার্থকতা হাতের মধ্যে তুলে দিয়ে এমন করে কেড়ে নিও না লক্ষ্মীটি। সার্থকতা? সার্থকতা? তুমি যে আমাকে আজ নিয়ে যেতে চাও, আমার অভাবে তোমার মন আজ শূন্য হয়ে আছে, এই কি আমার যথেষ্ট পাওয়া নয়? এই কথাটুকুই থাক আমার বুক ভরে। সে অকস্মাৎ একরকম ছুটেই পালিয়ে গেল। আমি বাধা দিতে পারলুম না, শুধু মনে হলো আরেকবার অসহ্য একটা শূন্যতা গ্রাস করে আসছে। সারা রাত পাগলের মতো ছোটাছুটি করে ভোরবেলায় যখন ফিরে এলুম, তখন দেখলুম বিছানার ওপর এক টুকরো কাগজে চিঠি। গৌরী লেখা এর আগে চোখে দেখিনি, কিন্তু চিঠির ভাষাতেই বুঝলুম এ তাঁরই। তাতে যা লেখা ছিল তার অর্থ কতকটা এই: তুমি যে প্রস্তাব করেছ তা আমার পক্ষে যতই প্রলোভনের হোক, তা তোমার করুণা থেকে এসেছে, সুতরাং তা লজ্জার। তুমি এখন যাও, কিছুদিন পরেও যদি আমার কথা তোমার মনে থাকে তো আবার এসো, সেই দিন ভেবে দেখব। কিন্তু আজ আর দেরি করো না, মানুষের মন বড় দুর্বল। অত্যন্ত আঁকা বাঁকা হাতের লেখা, বিস্তর বানান ভুল, কিন্তু তবু সেই কাগজের টুকরোটি আমার কাছে জীবনের সার্থকতার আশা বয়ে এনেছে। আমার কাছে তা পরম মূল্যবান। সযত্নে আমি কাগজটিকে বুক পকেটে রেখে দিলুম এবং তখনই আমার সামান্য মালপত্র নিজেই বয়ে বেরিয়ে পড়লুম। এ তার আদেশ, যার প্রসন্নতার জন্য কোনো সাধনা করবার অধিকার আমি কোনোদিনও লাভ করব, এ আশাও ছিল আমার স্বপ্নের বাইরে। সুতরাং এ আদেশ আমি পালন করবই, তা সে যতই কঠিন হোক। এরপর মাসখানেক কাটলো আমার রঙিন স্বপ্নে। গৌরী ছিল আমার কাছে দুরাশা হয়ে, সুতরাং তাকে নিয়ে স্বপ্নজাল বুনবার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। সুতরাং তাকে নিয়ে মনে নিবিড় নৈরাশ্যে দীর্ঘশ্বাস পড়ত মাত্র। আজ সেই দুর্লভ অবসর আমার উপস্থিত, সেই অচিন্তিত সৌভাগ্য। দিনরাত তার কথা ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে উঠলুম যখন, তখন আর অপেক্ষা করতে না পেরে আবার একদিন বর্ধমানের পথে বেরিয়ে পড়লুম, অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা বুকে নিয়ে। কিন্তু সামনে এসে বাড়ির অবস্থা দেখে বুঝলুম আশঙ্কাই আমার অদৃষ্টে সত্যি হলো। দৌড় জানলা হাহা করছে, জনপ্রাণীর চিহ্ন নেই। ঠিক এই ব্যাপারটার জন্য প্রস্তুত ছিলাম না বোধহয়। আঘাতটা বুকের মধ্যে নিদারুণ ভাবে লেগে কিছুকালের জন্য আমাকে বড় বিমূঢ় করে দিল। জীবনের সমস্ত আশা আনন্দের আলো এক নিমেষে চোখের সামনে নিভে গেলে যে অবস্থা হয়, আমারও তখন সেই অবস্থা। অনেকক্ষণ পরে উঠে গ্রামের লোকের দৌড়ে দৌড়ে ঘুরে সংবাদ যা পাওয়া গেল, তাতে জানতে পারলুম যে আমি যেদিন গিয়েছিলুম তার পরের দিনই ওরা কোথায় চলে গেছে, একেবারে সম্পূর্ণ অজ্ঞাতবাস। বহু খোঁজাখুঁজি করলুম,
কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারল না। সেখান থেকে ফিরে সেই দিনই বাসুদেবের দেশে গেলাম, তারপর তার আত্মীয় স্বজনদের কাছে। সকলেই সেই একই জবাব দিলে, তার কোনো খবরই রাখি না। দিন কতক দুঃখ অসহ্য বোধ হলো, দেশ বিদেশে ছোটাছুটি করে বেড়ালুম। তারপর কিন্তু সব দুঃখই একদিন না একদিন সয়ে যায়, সুতরাং আমার এ দুঃখও সয়ে গেল। আবার দৈনন্দিন জীবন শুরু হলো নিয়মিতভাবেই। শুধু বুকের একটা দিক, যৌবন ও বসন্তের দিক, কামনা ও আশার দিকটা চিরকালের মতো পাথর হয়ে গেল। এইভাবে ৫টা বছর কেটে গেল। তারপর আবার গৌরীর দেখা পেলাম। মণিকর্ণিকার ঘাটে সন্ধ্যাবেলা বেড়াতে গিয়েছিলাম, এমনি। তখনও গোধূলির আলো একেবারে ম্লান হয়নি, সন্ধ্যার কিছু বিলম্ব আছে। সময়টা এই রকম। শ্মশান থেকে একটু দূরে দাঁড়িয়ে একটা জ্বলন্ত চিতার দিকে চেয়ে আছি। সহসা নজরে পড়ল শত ছিন্ন মলিন কাপড় পরা একটি রমণী। দেখলে পাগলি বলেই মনে হয়। হেঁট হয়ে পুরনো চিতার ছাইয়ের মধ্যে থেকে কি যেন খুঁজছে। এক মুহূর্ত মাত্র, কিন্তু দৃষ্টির সঙ্গে সঙ্গে মনের মধ্যে অকারণে যেন একটা দোলা লাগলো। মনে হলো বিস্মিত লোকের কোনো একটি মানুষের সঙ্গে এর কিছু সাদৃশ্য আছে না। তারপরেই চিনতে পারলুম, মাথার চুল ধুলোয় বালিতে জট পাকিয়ে গেছে, গায়ের রং রোদে এবং ময়লায় কালো, কিন্তু তবুও কি তাকে চিনতে বিলম্ব হয়? এ যে গৌরী, আমার আশা নিরাশার ধন, আমার গৌরী। কয়েক মুহূর্ত কি জন্য যেন চুপ করে দাঁড়িয়ে রইলুম। কি যে ভাবছিলুম তা মনে নেই অবশ্য। পরক্ষণেই ছুটে কাছে গিয়ে ডাকলুম, গৌরী, গৌরী, এ কি করছো তুমি? এ কি বেশ তোমার গৌরী? সে চমকে মুখ তুলে তাকালে, কিন্তু দৃষ্টির বিহ্বলতা দেখে বুঝলুম যে সে আমাকে চিনতে পারেনি, খুব সম্ভবত আর পারবেও না। আমি বললুম, গৌরী, আমাকে চিনতে পারছো না? আমি। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবেই বললে, না। তারপর আবার হেঁট হলো। আমি তার হাতটা ধরে বললুম, কি খুঁজছো গৌরী? হ্যাঁ? সে মাথা না তুলেই জবাব দিলে, আমি তার অস্থি। শুনেছি সে আত্মহত্যা করেছে, শুনেছি তাকে এখানে পোড়ানো হয়েছে, কিন্তু অস্থি তো খুঁজেই পাচ্ছি না। আমি অনেক দিন ধরে খুঁজছি অস্থি। ও সমস্ত বুক আমার বেদনার মুগুরে যেন গুড়িয়ে যাচ্ছিল। তবু আমি জোর করে তার হাত দুটো ধরে তাকে জিজ্ঞাসা করলুম, কার কার অস্থি খুঁজছো তুমি গৌরী? তুমি কার কথা বলছো? সে নির্বিকার কণ্ঠে জবাব দিল, কেন? ওর কথা? আমার স্বামীর কথা বলছি। তার অস্থি না পেলে আমার যে বিশ্বাস হচ্ছে না। নিশ্চিন্ত না হয়ে আমি কি করে তার কাছে যাব? হ্যাঁ? কার কাছে যাবে গৌরী? কে সে? এমা, জানো না? সোমেশের কাছে যাব। সোমেশ, উনি বলেছিলেন যে আমার জীবন থাকতে তুমি আর তার দেখা পাবে না, তাই খুঁজছি আমি। গৌরী, আমাকে তুমি চিনতে পারলে না? আমি যে সোমেশ। ভালো করে চেয়ে দেখো লক্ষ্মীটি, আমার দিকে তাকিয়ে দেখো। আমি এত কাল পরে তোমাকে খুঁজে পেলাম। সে যেন নিমেষের জন্য ব্যাকুল হয়ে চাইলে আমার দিকে, তারপরে মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বললে, না, তুমি সোমেশ নও। আমাকে ঠকাচ্ছ। উনি বুঝি পাঠিয়েছেন তোমাকে আমায় ধরে নিয়ে যাবার জন্যে, কিন্তু আর আমি কিছুতেই যাব না। তারপর
আমি কোনো রকম বাধা দেবার আগেই সে বিদ্যুৎ গতিতে ছুটে পালিয়ে গেল। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে মুহূর্ত মধ্যেই কোনো গলির ফাঁকে অদৃশ্য হয়ে গেল। শ্মশানের একটি মধ্য ফরাস হেসে বললে, বাবু, পাগলিকে কি চিনতেন? আমি বললুম, হ্যাঁ, ওকে চেনো নাকি? সে বললে, ও তো প্রায়ই আসে এখানে বাবু, এসে ওই ছাই আর কয়লা ঘেটে বেড়ায়। ও কি আপনার কেউ হতো বাবু? আমি আর তার কথার জবাব না দিয়ে জলের ধারে এসে দাঁড়ালাম। ওপারে আবার চড়ায় সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। তারই কালিমা পৃথিবীর বুক থেকে যেন শেষ আলোটুকু কেড়ে নিতে চাইছে। বিলম্ব করলাম না আর। গৌরীকে পাওয়ার আশা আমার আশায় রয়ে গেল। সেই দিন রাত্রের ট্রেনে কাশী ত্যাগ করলাম। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি মেয়ের ইতিহাস। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।